ওটা ভিক্ষে দাও বাবা। শুনেন, কোথা থেকে কি পাইছেন এগুলো নিয়ে এখন আর ভিক্ষা করতে হবে না, বাসায় চলে যান। আল্লাহ তোমাকে বাঁচা রাখুক বাবা, আল্লাহ বাঁচা রাখুক। দোয়া করেন আমার জন্য। আর একটা কথা, এখন কিন্তু আর ভিক্ষা করবেন না, একদম সোজা বাসায় চলে যাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা। আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি ওই দূর থেকে আপনাকে ফলো করছিলাম। আপনি ওই ভিক্ষুকটাকে এতগুলো টাকা দিয়ে দিলেন? আসলে আমার একটু দয়া বেশি তো, আর গরিব মানুষের কষ্ট আমার সহ্য হয় না, যার কারণে দিলাম। যে কোথায় কি করছে, কয় টাকা ভিক্ষা পাইছে না পাইছে, এই জন্য দিলাম যে উনি খুশি থাক। আমি না এই দৃশ্য দেখার পরে আপনার কাছে ছুটে এসেছি। জানেন, আমি ওই দূর থেকে আপনাকে দেখেই বুঝতে পেরেছি যে আপনি অনেক একজন ভালো মনের মানুষ। আপনার মতো ভালো মানুষ পাওয়া এই যুগে অনেক কষ্টদায়ক। আপনার মনটা না অনেক ভালো। তবে ধন্যবাদ। আরেকটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার মনটা যেমন সুন্দর, আপনি কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে প্রথম দেখাতেই যে কোনো মেয়ে কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টা না আমি সেভাবে বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বলুন। আসলে সত্যি কথা বলতে আপনাকেও আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলছি। আপনাকে আমার অনেক ভালো লাগছে। কি বলতেছেন আপনি এইগুলা? দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত, তারপরেও হাতে চুড়িবালা। আসলে হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু বিশ্বাস করুন আমার স্বামী না আমাকে একটু পছন্দ করে না। আর আমার স্বামীর সাথেও আমার ভালো সম্পর্ক নেই। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছিল, যার জন্য আমি বাধ্য হয়ে তার সাথে সংসার করছি। আপনি জানেন, আমাকে সে উঠতে বসতে সবসময় অত্যাচার নির্যাতন করে। আমি এই বাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে আপনি যদি আমার জীবনের শুরুতে আসতেন তাহলে হয়তো এত কষ্ট আমার জীবনে পাইতে হতো না। দেখেন, আমাকে আপনার পছন্দ হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু বললেই তো আর সব কিছু হয় না। আপনি একজন বিবাহিত মেয়ে, তারপরেও আপনার সাথে যদি এখন আমি রিলেশনে জড়াই, তাহলে আপনার স্বামী আপনার সাথে কি করবে? দেখুন না, এভাবে কেন বলছেন? আমি প্রয়োজন পড়ে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিব, তবু আমি আপনার সাথে থাকতে চাই। আর বিবাহিত হয়েছে জন্য কি আমার ভিতরে কোনো কিছুর কমতি আছে নাকি? দেখুন, আপনি আমাকে দেখুন, ফিরিয়ে দেবেন না। পাবলিক প্লেস, হাতটা ছাড়ুন। আচ্ছা, হাতটা ধরবো না, কিন্তু হ্যাঁ আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনি যদি আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে চলে যান, ওইদিকে তো আমার সংসার এমনিতেই অশান্তি। আমি আমি যে কোনো কিছু একটা করে ফেলবো। না না, কিছু করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন, আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স দিতে পারেন তাহলে আমি ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আমার স্বামীকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আপনি আমাকে আপনি আপনি কেন করছেন? এখন তো একটু তুমি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনি আগে ডিভোর্স দেন, তারপরে আবার বলবো। একটু তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, তারপরে ভেবে দেখব কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। হ্যাঁ দাও। শোনো, তোমাকে আরেকটা এই যে কথা এটা। বলি। হ্যাঁ। আমি যখন তোমাকে ফোন দিব তুমি আমাদের বাড়িতে আসবা। আমাদের বাড়িতে কিন্তু সবসময় ফাঁকাই থাকে, কেউ থাকে না। তুমি আমার সাথে দেখা করতে পারবা, একাকী সময় কাটাতে পারবা। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে, আমি কিন্তু ফোন দিব তোমাকে। হ্যাঁ ঠিক আছে। আম্মা, দেখি ঝাড়ু দেন। আপনাকে আমি পুরো বাড়িতে খুঁজতেছি, আর আপনি এখানে এসে কাজ করছেন। আপনি কার থেকে শুনে এখানে এসে কাজ করছেন?
আপনাকে আমি কাজ করতে না করছি না? আহারে বৌমা, এইসব কথা কইলে হয়? হ্যাঁ, তোমার হেন সবসময় শোনা লাগবি এই সংসারটা আমার না। সংসারটা যদি আমি জোগা গোছা না দেই, তোমার সংসার হবে কি করে কত দেখি। থাক আম্মা, অনেক জ্ঞান দিয়েছেন, আর কিছু বলতে হবে না। আপনি এখন আমার সাথে চলুন। আপনি কি এখন ফ্যানের নিচে বিশ্রাম করবেন? আপনার হাত পা আমি টিপে দেবো, আপনি ঘুমাবেন। চলুন চলুন। দেখ তো জ্বালা, আর কোনো চল কাম না। করবি দেয় না। আস। কি হলো? তুমি কিভাবে চুপচাপই থাকবা? চুপচাপ থাকবো কেন? আচ্ছা আচ্ছা, তুমি যে তোমার বাসায় আমাকে নিয়ে আসলা, এই বাসাতে কেউ নেই? হ্যাঁ আছে, আমার শাশুড়ি আছে। তবে তুমি একদম চিন্তা করো না, আমি আমার শাশুড়িকে অন্য রুমে ঘুম পাড়িয়ে আসছি। সে আর এ রুমে আসবে না। উনি ঘুম থেকে উঠতে উঠতে আমরা যা করার করে ফেলতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। উনি ঘুম থেকে ওঠার আগেই আমাদের কাজ আমরা কমপ্লিট করি। তাহলে দেরি কেন করছো? বৌমা, আমার ওষুধ গুলি। বৌমা, এসব কি? আমা আমার শান্ত হন। আসলে বিষয়টা হয়েছে কি, আমার কথাটা শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমাকে আর কিছু বোঝাইতে আসো না। আমি কচি খুকি না যে তুমি আমাকে হাতে ধরে সব কিছু বোঝাবে। আমার যা বুঝার আমি অনেক আগেই বুঝে গেছি। শোনো বৌমা, আমার বাড়িতে দাঁড়ায় তুমি নষ্টমি করবা পরপুরুষ নিয়ে এসে, আর আমি সেটা মানে নেব? তুমি ভাবলা কি করে? হ্যাঁ, তুমি ভাবলা কি করে? আমার এত বড় অস্পদা হয় কি করে? আমা আমা দয়া করে এতটা উত্তেজিত হবেন না। আমার কথাটা শুনুন, আমার কথাটা শেষ করতে দিন। আমার দয়া লাগে। আম্মা, আপনি আমার ভালো আম্মা। আমি ফোন করে ফেলছি। আপনি চিল্লাবেন না আম্মা, আপনি চিল্লাবেন না। ছাড়ো, ছাড়ো বলতেছি। না না আম্মা। আমি সব কিছু এখন সোহেলের কাছে বলে দেব, এক্ষুনি, এই মুহূর্তে। হাট! ওই, কি বললি তুই? কি বললি তুই? সব কিছু তোর ছেলেকে বলে দিবি না? জীবন, দাঁড়িয়ে আছো কেন? ধরো না ওকে। স্যার, ওকে একদম মেরে ফেলবো আজকে আমি। জীবন, বুড়িটা শেষ। তুমি এটা কি করলা? উনি তো মারা গেছে। জীবন, মারা গেছে, ভালো হয়েছে। হে বুড়িটা আমাদের পথের কাটা ছিল, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু এখন কি করব? ও লাস্টে কি করব? না, তুমি এটা ঠিক কথা কইলে না। শোনো, আমার তো মাথা কাজ করতেছে না, কি করবো কি করবো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই মহিলাকে আমরা হাসপাতালে নিয়ে যাই, আমি হাসপাতালে নিয়ে যাই তো আসি, তাহলে আশেপাশে কেউ জানাও হবে না। আর যদি কোনো রকমভাবে টের পেয়ে যায়, তাহলে তুমি বলো হঠাৎ করে মাথা করে পড়ে গেছিলো, হাসপাতালে নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে দেখি কেউ আছে কিনা। আর তুমি ওকে বাইরে নিয়ে আসার ব্যবস্থা করো। তাড়াতাড়ি যাও। আখি, আখি, কে?
সোহেল, তুমি তুমি হঠাৎ করে দেশে? কেমন সারপ্রাইজ দিলাম বলো? অনেক বড় একটা সারপ্রাইজ পেলাম। কিন্তু সোহেল, তুমি তো আমাকে কিছু বললা না যে তুমি দেশে আসবা। হুট করে কেন আসলে? এই যে তুমি এইমাত্র বললা তুমি অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেছো। আমি যদি তোমাকে বলে আসতাম তাহলে কি এই সারপ্রাইজটা আমি তোমাকে দিতে পারতাম? তোমাকে সারপ্রাইজ দেবো এই জন্যই তো জানিয়ে আসি নাই। কিন্তু তুমি জানো, তুমি আসার জন্য আমি কত কিছু প্ল্যান করে রাখছি। আমি তো ভাবছি যে তুমি আসবা জেনে আমি পার্লারে গিয়ে আবার নতুন বউয়ের মতো বউ সাজবো, তারপরে তোমাকে রিসিভ করতে যাব, তুমি আমাকে দেখে সারপ্রাইজ হবা। কিন্তু আমার সব শখ তুমি এক নিমিষ শেষ করে দিলা। আচ্ছা, আমার বউটা কি কম সুন্দর যে তাকে আবার পার্লারে গিয়ে এসে যায় সাজতে হবে? তুমি তো এমনি অনেক সুন্দর। যাই হোক, মা কোথায়? মাকে ডাকো। মা আমাকে দেখলে অনেক খুশি হবে। মাকে চুমকে দিব। মা, মা। মা মা তো নেই সোহেল। মানে মানে মা কোথায় গেছে? মা মা তোমার ছোট বোনের বাড়িতে গেছে, বেড়াতে গেছে। কি বলছো? তোমার সঙ্গে তো গত পরশুদিন আমার কথা হলো। কই, তুমি তো মায়ের কথা কিছু বললা না? আসলে বলিনি, তুমি তো নিষেধ করেছো যে মা এই বয়সে যেন কোথাও একা একা না যায়। আমি সেজন্য তোমাকে বলিনি যে তুমি যদি রাগারাগি করো। বিশ্বাস করো, আমি মাকে অনেকবার বারণ করেছিলাম যে মা আপনার যাওয়ার দরকার নেই, আপনার ছেলে রাগ করবে। আমাকে মা কি বললো জানো? বললো যে সোহেলকে বলতে হবে কেন, আমি যাব 2 দিন থেকে চলে আসব। তাই আর তোমাকে বলিনি। দিলা তো ভালো মনটা খারাপ করে। তুমি জানো, আমি রাস্তাতে আসতেছিলাম আর ভাবতেছিলাম আমি বাড়িতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব। যেমন তোমাকে সারপ্রাইজ দিলাম, আমি মার সামনে গিয়ে দাঁড়াবো, মা আমাকে দেখে অবাক হয়ে যাবে। মা আনন্দে আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে। আর তুমি এখন বলছো আমার মাই বাড়িতে নেই, আমার মা নাকি বোনের বাসায় গেছে। অথচ গত পরশু দিনে তোমার সঙ্গে আমার কথা, তুমি মায়ের কথা কিছুই বললা না। আমি মার কথা জিজ্ঞাসা করলাম, তুমি বললা মা নাকি ঘুমিয়ে পড়ছে। আহা সোহেল, তুমি মনে এত কষ্ট নিয়ে কথা বলছো কেন? তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে মায়ের সঙ্গে তোমার আর দেখাই হবে না। তুমি সবে মাত্র দেশে ফিরলা, আগে বাড়ির ভেতরে চলো, গিয়ে বিশ্রাম করো। মা 2 দিনের জন্য গেছে, মা থাকুক না কেন, মাকে ফোন দিলে মা চলে আসবে। আচ্ছা, মাকে আমরা ফোন দেব না। আমি আর তুমি কালকেই বোনেদের বাসায় যাব, ওই জায়গায় গিয়ে মাকে সারপ্রাইজটা দিব। আসলে সোহেল, আমরা কেন মাকে আনতে যাব? আসলে বিষয় সেটা না। আমি বলতে চাচ্ছিলাম কি, তুমি এতদিন পরে দেশে আসছো, মা যেহেতু বাড়িতে নাই, আমি বলছিলাম কি তুমি আমাকে 2টা দিন সময় দাও, তারপরে মা যখন বাড়ি আসবে মা তো তোমাকে দেখলে এমনিতে সারপ্রাইজ হয়ে যাবে, তাই না? আমি বুঝতে পারছি আমার লক্ষ্মী বউটা আমাকে কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, ভিতরে চলো, বাকি কথা আমরা ভিতরে গিয়ে বলি। চলো। বাবা রে, ও সোহেল, বাবা তুমি বিদেশ থেকে কবে আসলে? আমি তো গতকালকে আসছি। ও, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বাবা রে, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব। আমি তো ধরো ফকির মানুষ, এ সারা গ্রাম ঘুরি, প্রত্যেকটা বাড়ি যাই, তে বেশ কিছুদিন তোমার মা দেখতেছি না। তোমার মা কোনে গেছে? ও কাকা, এই কথা। হয়তো আমার বাড়িতে গেছিলেন ভিক্ষা করতে, আমার মা বাড়িতে নাই এই জন্য জিজ্ঞাসা করতেছেন। আমার মা আমার বোনের বাসায় বেড়াইতে গেছে, এই জন্য হয়তো আপনি দেখতে পান নাই। ছোট বোনের বাড়ি বেড়াবের গেছে? তো ছোট বোনের বাড়িতে পুরা মাসখানেক দেই নে, এতদিন থাকবি কে? কি বলছেন কাকা? আমার বউ তো বললো আমার মা নাকি আমার বোনের বাড়িতে গেছে মাত্র কয়েকদিন হলো, আর আপনি বলতেছেন 1 মাস। বিষয়টা আমি বুঝতে পারলাম না। যাই হোক কাকা, আমি এক জায়গায় যাচ্ছি, আপনার সঙ্গে আমার পরে কথা বলবো। আচ্ছা, তুই কয়টা টাকা দে। এনেন। আল্লাহ বাঁচা রাখুক, বাঁচে থাকো। আচ্ছা কাকা,
আমার জন্য আর আমার মায়ের জন্য দোয়া করেন। আচ্ছা বাবা, আচ্ছা। না না, আমার বউ বলছে আমার মা নাকি কয়েকদিন ধরে আমার বোনের বাসায় গেছে, কিন্তু এই ফকির আঙ্কেল তো বললো অনেক দিন ধরে আমার মাকে দেখে না। তাহলে আমার মা কোথায়? না, আখিকে জিজ্ঞাসা করতে হবে আমার মা কোথায়। আগে বাজারের কাজটা শেষ করে আসি, তারপরে আমি আখিকে জিজ্ঞাসা করব। আচ্ছা, এই যে তুমি আমাকে এই রুমে নিয়ে আসলা, তোমার স্বামী তো প্রবাস থেকে চলে আসছে, হঠাৎ যদি আমাদের দেখে ফেলে তখন কি হবে? তুমি আসলে একটা পাগল আছো। আমার স্বামী দেখবে না জন্যই তোমাকে ডাকছি। ও তো বাড়িতে নেই, ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর আমি শুনেছি ওর মুখ থেকে ও আজকে বাসায় আসবে অনেক দেরিতে, সেই জন্য তো তোমাকে আমি ডেকেছি। তুমি জানো ওর কাছে আমার একটু থাকতে ইচ্ছা করে না। আমার সবসময় মনে হয় আমি তোমার কাছে থাকি। শোনো, যতই হোক, এদিক ওদিক যতই যাক, তারপরেও এটা ওর নিজের বাড়ি। হুটহাট করে যদি হঠাৎ করে চলে আসে, আর যদি আমাদেরকে দুজনকে এইভাবে দেখে ফেলে, তাহলে কি হবে একটাবার বুঝতে পারতেছো? তোর বোকা, তুমি একদম চিন্তা করো না। ও আসবেও না আর আমাদেরকে একসাথে দেখবেও না। তুমি পাগল হইছো? ও এত তাড়াতাড়ি কোথা থেকে আসবে? ও আসবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তারপরেও যেতে এসে পড়ে। ঠিকই বলছো, ওয়েল এত তাড়াতাড়ি আসবে না, আর তোমাদের এই রকম রঙ্গনীলা দেখবেও না, তাই তো? সোহেল, তুমি ও, তোমরা তো আশা করছিলাম না। আমি মনে হয় তোমাদের অনেক ডিস্টার্ব করে ফেললাম না? না, আসলে তুমি যেটা ভাবছো সেটা না। ও ও ও- ও আমার চুপ! আর কোনো কথা বলবে না। তুমি আমাকে কি বোঝাবা? ও তোমার ফ্রেন্ড, তোমার সঙ্গে দেখা করতে আসছে, নাকি তোমার কাজিন, তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, সেটা বলবো আমাকে? শোনো, তুমি যেটাই বলো না কেন, আমি তো আমার নিজের চোখে দেখলাম তোমরা দুজন কি ফষ্টি নষ্টি করতেছিলা। বাহ, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি আমার এই বিশ্বাসের প্রতিদান এভাবে দিলা। সোহেল, সোহেল, তুমি আমাকে ভুল বোঝো না। আমি ভুল বুঝবো? আমি তোকে ভুল বুঝবো? তোকে আমি ভুল বুঝবো কেন? তোকে আমি আদর করব, সোহাগ করব, ভুল বুঝবো কেন? ঠিক আছে, ভুল বুঝতেও হবে না, আদর সহ্য করতে হবে না। তুমি যেহেতু আমাদের একসাথে দেখেই ফেলেছো, তাহলে আর কি করার? সবটা যেহেতু জেনেই ফেলেছো, তাহলে তোমার থেকে আর কিছু লুকাবো না। আমি জীবনকে ভালোবাসি, আমি জীবনের সাথে বাকিটা জীবন পার করতে চাই। তোর জীবনই যদি না থাকে, তাহলে তুই বাকি জীবনটা কেমন করে পার করবি? তোর জীবনের আজকে শেষ দিন। তুই তুই আমার আমার সামনে ছাড়ো সোহেল, সোহেল। আখি, এটা তুমি কি করলা? ও তো মারা গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে জীবন। আমাদের মাঝে আর কোনো কাটা থাকবে না। এ তুমি কি বলো? ওই- কেউ যদি এটা দেখে ফেলে আমাদের কি হবে? চুপ, একদম চুপ থাকো। এখন রাতের বেলা, এখন কেউ টের পাবে না। জীবন, তুমি শুধু আমার পাশে থাকো। চলো, এই লাশকে এখন আমরা নিয়ে গিয়ে কবর দিয়ে দেবো, তাহলে কেউ কোনাক্ষরেও টের পাবে না। ধরো। তুমি ঠিকই বলছো, ধরো ধরো ধরো।
কি ব্যাপার, হঠাৎ থমকে গেলে কেন? তুমি তোমাকে তো আমরা মেরে ফেললাম, তারপরে তুমি বেঁচে ফিরলা? হ্যাঁ, তুই কি ভাবছিলি তুই আমাকে মেরে জিন্দা কবর দিয়েছিস আর আমি শেষ হয়ে গেছি? আমি আর কখনোই তোদের সামনে এসে দাঁড়াবো না, তাই তো? ঠিক আছে, তুই যেহেতু বেঁচেই ফিরেছিস, তবে একটা কথা শুনে রাখ, তুই কি ভেবেছিস তোকে একবার মারতে পারি না এই জন্য কি এখন আমরা তোকে ছেড়ে দেব? জীবন, ওকে তো আমরা মারতে পারলাম না, এখন আর এই সুযোগটা একদম হাতছাড়া করা যাবে না, ওকে এক্ষুনি মেরে ফেলে দাও, তাছাড়া আমরা অনেক বড় বিপদে পড়ে যাব, তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। জীবন, তুমি এভাবে সোহেলের সাথে দাঁড়িয়ে হাসতো? আরে বোকা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি ওর গলাটা ধরে ওকে গলা টিপে মেরে ফেলো, আর আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাব। হ্যাঁ জীবন, আমাকে গলা টিপে মেরে ফেল, তারপরে তোরা দুজন পালিয়ে যা। তুই কি ভাবছিস তুই জীবনকে বলবি আর জীবন আমাকে মেরে ফেলবে আর তোরা দুজন পালিয়ে যাবি? তুই কি জানিস জীবনকে? জীবন আমার ছোট ভাই, ও পড়াশোনা করার জন্য বাইরে ছিল, ও ঢাকাতে ছিল। আমি চাইছিলাম যে হঠাৎ করে জীবনকে তোমার সামনে এনে সারপ্রাইজ দিব, কিন্তু আমি প্রবাসে চলে গেলাম, জীবনের সঙ্গে আমার কথা হলো। জীবন বলল তুমি নাকি আমাকে ভালোবাসো না। আমি জীবনকে অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম, আমার বউকে আমি অনেক ভালোবাসি, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমিও তোমাকে অনেক বিশ্বাস করি, তুমিও আমাকে অনেক বিশ্বাস করো। কিন্তু জীবন বলল না ভাইয়া, হ্যাঁ তোমার বউ তোমাকে ভালোবাসে না, আর ভালো যদি বাসে তাহলে আমি মেনে নিব, কিন্তু আমি একটা পরীক্ষা করব, আর পরীক্ষা করার জন্যই জীবন এই এলাকাতে আসে। এবার তুই ভাবছিস তোরা দুজন মিলে আমাকে জিন্দা কবর দিলি আর আমি কিভাবে বেঁচে ফিরলাম, তাই না? সেটাই তো, আমরা তো তোমাকে জিন্দা কবর দিয়ে দিলাম, তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? জীবন, বাকিটুকু তুই বল। তাহলে তুমি শুনবা সোহেল ভাই কিভাবে বেঁচে ফিরলো? তাহলে শোনো। তাড়াতাড়ি আসো। দাঁড়াও না, আমি হাঁটতে পারছি না আর। কি হলো? দাঁড়াও, আমার ফোন কই? ও শিট, আচ্ছা মনে হয় কবর দেওয়ার সময় আমার ফোনটা ফেলে রেখে চলে আসছি। তোমার যা কাজকর্ম, এখন কি তুমি এই ফোন আনতে আবার কবরের ওখানে যাবা? উপায় নেই, তুমি বুঝতেছো না কেন? ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস আছে। আর ডকুমেন্টস, এখন যদি কেউ আমাদেরকে দেখে ফেলে তাহলে কত বড় সমস্যা হবে, তুমি কি বুঝতে পারছো? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে কেউ যদি আমার ফোনটা পেয়ে যায়, আমাদের দুজনের কি হবে? তুমি এটা বুঝতে পারছো? সেটাই তো, তাহলে যাও, তুমি কোদাল নিয়ে আগাও, আমি আসতেছি। এই তাড়াতাড়ি এসো, কিন্তু আমার ভয় করছে। তুমি যাও, আমি আসতেছি। এবার বুঝতে পারছিস তো আমি কিভাবে বেঁচে ফিরলাম? আমি তো বেঁচে ফিরেইছি। তোর জন্য আর একটা সারপ্রাইজ আছে, দেখবি? মা, এদিকে আসো। আম্মা,
আম্মা কি করে ফিরলো? আমি তো আম্মাকেও মেরে ফেলেছিলাম, তাহলে আম্মা কিভাবে বেঁচে ফিরলো? জীবন, আম্মা কিভাবে বেঁচে ফিরলো? বাকি ইতিহাসটুক বল। তোমার না অনেক শোনার ইচ্ছা, তাই না, যে আম্মা কিভাবে বেঁচে ফিরলো? তাহলে শোনো। আম্মা, 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 ওঠো ওঠো ওঠো। আম্মা দেখো, আমি তোমাকে যা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন মরার ভান করে শুয়ে থাকো, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলে খালার বাসায় রেখে আসবো। সব সব আরে বেঈমান, আমি তোকে এতটাই বিশ্বাস করছি যে প্রবাসে যাওয়ার পরে সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টে পাঠাতাম। আমি প্রবাসে যাওয়ার সময় মায়ের নামে কোনো অ্যাকাউন্ট করে যাইনি, অ্যাকাউন্ট করে গেছিলাম তোর নামে। ওই দূর প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, সব তোর অ্যাকাউন্টে পাঠাইছি। আমি তো ওই প্রবাসে যাইতে চাইছিলাম না, আমি এই দেশেই থাকতে চাইছিলাম, কিন্তু তোর চাহিদা ছিল অনেক। অমকের বউ ভালো পোশাক পরে, ভালো খাবার খায়, তুই খাইতে পারিস না কেন? রাজু প্রবাসে থাকে, তার বউকে অনেক দামি দামি গহনা কিনে দেয়, আমি কেন তোকে দিতে পারি না? তুই আমাকে চাপে ফেলে ওই দূর প্রবাসে পাড়ি জমাইতে বাধ্য করছিস। তোর কথা মতো আমি দূর প্রবাসে গেছি, এত কষ্ট করে টাকা উপার্জন করছি, তোর সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করছি, কিন্তু তুই আমার কোনো চাহিদা পূরণ করিস না। কোনোদিন ফোন করে বলিস না সোহেল তুমি কেমন আছো? শুধু মাসের 5 তারিখ আসলেই সোহেল 5 তারিখ পার হয়ে গেল, তুমি টাকা কবে পাঠাবা? কোনোদিন বলেছো সোহেল তুমি কেমন আছো, তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করছো? কোনোদিনও বলো না। আমি তাতেও কোনোদিনও রাগ করি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। আমার ছোট ভাইটা যখন বলল ভাইয়া তুমি ভুল মানুষকে ভালোবাসো, তুমি ভালোবাসলে কি হবে, ভাবি তোমাকে ভালোবাসে না, আমি ওর কথা বিশ্বাস করছিলাম না। আমি ওকে বলছিলাম তুই ভুল, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সে জীবন দিয়ে দিতে পারে। কিন্তু আমি বুঝতে পারি নাই তুই সামান্য পরকীয়ার জন্য আমাকে জিন্দা কবর দিতে পারিস, সামান্য পরকীয়ার জন্য আমার মাকে তুই খুন করতে পারিস। বাহ, কি চমৎকার! আমরা প্রবাসীরা না সত্যি অনেক বোকা। আমরা যখন প্রবাসে যাই সবাইকে বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করি, আর আমাদের এই ভালোবাসা সরলতা সুযোগ নিয়ে তোদের মতো মেয়েরা পরকীয়া করে বেড়ায়। তোদের মতো মেয়েদের জন্য কোনো প্রবাসী তার বউকে বিশ্বাস করে না। ওই দূর প্রবাসে 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরে মাত্র 4 ঘন্টা ঘুমের জন্য পায়। এই 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তার পরিবারের সঙ্গে কথা বলে কাটায়, তার বউর সঙ্গে কথা বলে কাটায়, কারণ তারা পরিবারকে ভালো রাখতে চায়। কিন্তু তোদের মতো কিছু কাল লাগিয়ে আছে, এরা কোনো প্রবাসীকে ভালো থাকতে দেয় না। কিন্তু সব প্রবাসীর বউ খারাপ হয় না, তোদের মতো কিছু খারাপ মেয়ের জন্য কোনো প্রবাসী তার বউকে বিশ্বাস করে না, বিশ্বাস করতেও চায় না। যাই হোক, আমি জানি তোকে এত কথা বলে লাভ নেই, তুই তো মানুষ না, মানুষ রূপের জানোয়ার। আমার তো তোর বুকটা ছিঁড়ে দেখতে ইচ্ছা করছে ওই জায়গায় কোনো মানুষ বাস করে নাকি মানুষ রূপের জানোয়ার। আমার মনে হয় ওই জায়গায় কোনো মানুষ বাস করে না। তুই যদি মানুষ হইতি তাহলে তোর স্বামী তোর জন্য এত কষ্ট করে, তাকে তুই জিন্দা কবর দিতে পারতি না। শাশুড়ি তো মায়ের মতো, সেই মাকে তুই মেরে ফেলতে পারতি না। আমার তো ইচ্ছা হচ্ছে তুই আমাকে জিন্দা কবর দিছিস, আমার মাকে খুন করতে চাইছিস, তোকে আমি খুন করে ফেলি। কিন্তু তুই জানোয়ার হলেও আমি জানোয়ার, আমি মানুষ, তাই তোকে আমি নির্যাতন করলাম না, অত্যাচারও করলাম না। আমার সামনে থেকে এই মুহূর্তে চলে যাবি, ফাদ্দার কখনো কোনোদিন যেন তোর ছায়াটাও আমি না দেখি। সোহেল, আসলে
আমি যা করেছি সব কিছু লোভে পড়ে করেছি। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি তোমাদের সাথে এত বড় অন্যায় করাটা আমার মোটেও ঠিক হয়নি। আমাকে শেষবারের জন্য ক্ষমা করে দাও না। আমি নিজেকে শুধরিয়ে নিতে চাই। ক্ষমা? তুই কি ভাবছিস এখন মিষ্টি করে আমাকে কথা বলবি, আমি তোকে ক্ষমা করব, আবার তোকে রেখে প্রবাসে যাব, আর তুই আবার পরকিয়া করবি আমার রুমে, আমারই বেডে অন্য একটা পরপুরুষকে নিয়ে ফষ্টি নষ্টি করবি, আর ওই দূর প্রবাসে আমি টেনশনে থাকবো? না জানি আমার বউ কোন একটা ছেলের সঙ্গে পরকিয়া করতেছে, আমি আর সেটা মেনে নিতে পারবো না। তাই তোকে সুন্দর করে বলতেছি, তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, আর সময় মতো তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি। তোকে যেতে বলছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, শুধু আমার জন্য তোমার এত কষ্ট সহ্য করতে হলো। জীবন, তুই যদি আমার ছোট না হতি, আমি তোর পা ধরে সালাম করতাম। ভাইয়া এগুলা কি বলো তুমি? তুই তো আমার চোখ খুলে দিছিস, তুই যদি আমার চোখ খুলে না দিতি, সারা জীবন আমি অন্ধ হয়ে থাকতাম, আর আমার এই বউ সারা জীবন আমাকে ব্যবহার করে খাইতো। থাক বাজান, আর কথা বাড়াই কি লাভ ক? যা হওয়ার তো হয়ে গেছে। কথায় আছে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো ওই বউ যদি ওরকম না করতো, তোরা হয়তো বুঝতেই পারতি না ও এতটা খারাপ। মা, তোর দুই ভাইয়ের মধ্যে কত মিল। মা চলো আমরা বাড়িতে। হ্যাঁ চলো। চল।